যখন আমার স্বামী ৩ বছর পর কাজ শেষে ফিরে এলো, সে একা আসেনি। সে দরজা দিয়ে ঢুকলো, তার হাতে এক উপপত্নী আর পাশে ২ বছরের এক ছেলে, যার নাম সে দিয়েছে মাহিম। নিজের ছেলে বলে পরিচয় করিয়ে দিল। সে চাইলো আমি যেন চুপচাপ এই অপমান মেনে নেই। আমি কাঁদিনি, চিৎকার করিনি, মিনতিও করিনি, শুধু শান্তভাবে তার দিকে তাকালাম। আমি তাকে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিলাম। আর তারপর আমি এমন কিছু করলাম যা তার অহংকারকে এমন অনুতাপে বদলে দিল, যা সে সারা জীবন বয়ে বেড়াবে। আমার নাম মাহি, আমার বয়স ৩৯। ১৫ বছর ধরে আমি ইয়াসিনের স্ত্রী ছিলাম। আমরা ময়মনসিংহে থাকতাম একটি ২ তলা বাড়ি, যা আমি আমার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা একসাথে সেই ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই কোম্পানি চালাতাম, যা আমার বাবা মারা যাওয়ার পর আমার নামে ছিল। কাগজে কলমে সবসময় আমিই ছিলাম মালিক, কিন্তু বাস্তবে অনেক বছর ধরে ইয়াসিন এমন আচরণ করত যেন সব কিছুই তার। যখন সে ঢাকার কয়েকটি ওয়ার্কশপে কাজের চুক্তি নিল, সে বলেছিল কয়েক মাসের ব্যাপার, কিন্তু সেটা ৩ বছরে গড়ালো। আসা যাওয়া, ঠান্ডা ফোন কল, আর বারবার বানানো অজুহাত। এই মাসে আসতে পারবো না, অনেক কাজ, ফিরে এসে সব পুষিয়ে দেব। আমি অপেক্ষা করেছি, টাকা দিয়ে কর্মচারীদের বেতন দিয়েছি, তার মায়ের অসুস্থতায় পাশে থেকেছি, বাড়ি সামলেছি, বিল পরিশোধ করেছি, নিঃশব্দ জীবন মেনে নিয়েছি। কখনো টাকা পাঠাতো, কখনো না। আর ধীরে ধীরে সে আমার খবর নেওয়া বন্ধ করে দিল। সে ফিরে আসার ৬ মাস আগে থেকে আমার সন্দেহ শুরু হয়। কোনো ছবি দেখে না, কোনো সুগন্ধি দেখে না, সংখ্যা দেখে। প্রতি মাসে ঢাকার একটি ভাড়া বাড়িতে টাকা পাঠানো, একই শিশুদের ফার্মেসি থেকে বারবার কেনাকাটা, একটি প্রাইভেট ডে কেয়ারের খরচ। ইয়াসিন জানতো না আমি কোম্পানির প্রতিটি লেনদেন খতিয়ে দেখছি, কারণ আমার বাবা আমাকে শিখিয়েছিলেন ব্যবসা ভেঙে পড়ে আগে ছোট ছোট ভুলে। আমি কিছু বলিনি। একজন আইনজীবীর সাথে কথা বললাম, গোপনে একটি অডিট করালাম, সব ডকুমেন্ট হাতে নিলাম। আর তখনই জানলাম সে ২ বছরে বেশি সময় ধরে আরেকটা জীবন চালাচ্ছে সেই টাকায়, যাকে সে অ্যাডভান্স বলতো। ফ্ল্যাট, গাড়ি, আসবাব, বীমা। আমার হাত কাঁপেনি। আমি শুধু অপেক্ষা করা বন্ধ করে দিলাম। সেপ্টেম্বরের এক মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সে ফিরে এলো। গরমে দেয়াল যেন জ্বলছিল। বাড়ির সামনে একটা গাড়ি থামার শব্দ পেলাম। ভাবলাম কোনো সাপ্লায়ার এসেছে। দরজা খুললাম। প্রথমে তাকে দেখলাম, বয়স বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে যতটা তার প্রাপ্য না। তার পাশে এক স্বর্ণকেশী নারী, বয়স ৩০-এর কাছাকাছি, হাতে মাঝারি সাইজের সুটকেস, আর তাদের মাঝে একটি ২ বছরের ছেলে, প্লাস্টিকের ট্রাক আঁকড়ে ধরে দাঁড়িয়ে। মাহি, ভেতরে আসো, শান্তভাবে কথা বলি। ইয়াসিন বলল যেন সে রান্নাঘরের রিমডেলিংয়ের কথা বলতে এসেছে। এটা আমার ছেলে, নাম মাহিম, আর এ হচ্ছে মাইশা। পরিস্থিতি বদলেছে, আর তোমাকে এটা মেনে নিতে হবে। তাদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি শুধু হাসলাম। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ৩ জন মানুষকে আমি আর একবার ভালো করে দেখলাম। ইয়াসিনের চোখে সেই পুরনো আত্মবিশ্বাস, যেন সে নিশ্চিত আমি কিছুই করতে পারবো না। তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা একটু অস্বস্তিতে, কিন্তু তবুও মাথা উঁচু করে আছে। আর ছোট ছেলেটা নির্দোষভাবে চারপাশ দেখছে। আমি একপাশে সরে দাঁড়ালাম। ভেতরে আসো। আমার কণ্ঠ এতটাই স্বাভাবিক ছিল যে ইয়াসিন নিজেও একটু থমকে গেল। সে হয়তো ভেবেছিল আমি চিৎকার করব, কান্না করব, ঝগড়া করব, কিন্তু আমি কিছুই করলাম না। তারা ভেতরে ঢুকলো। আমি দরজা বন্ধ করলাম। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলাম। তাদের বসতে ইশারা করলাম। মাইশা একটু দ্বিধা করে বসলো। ইয়াসিন আত্মবিশ্বাসী ভঙ্গিতে সোফায় হেলান দিল। এই বাড়ি এখন অনেক ফাঁকা লাগে, ইয়াসিন বলল। তুমি একা থাকো বলে বুঝি। আমি হালকা হাসলাম। তুমি তো জানোই আমি একা থাকতে শিখে গেছি। সে একটু অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। ছেলেটা মেঝেতে বসে খেলনা নিয়ে খেলতে শুরু করলো। আমি তাকিয়ে রইলাম। মাহিম, তাই না? ইয়াসিন গর্বিত কণ্ঠে বলল, হ্যাঁ, আমার ছেলে। আমি মাথা নেড়ে বললাম, সুন্দর নাম। তারপর আমি উঠে দাঁড়ালাম। একটু বসো, আমি আসছি। আমি সোজা আমার রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকলাম। বুকের ভেতর কেমন একটা চাপা আগুন জ্বলছিল, কিন্তু সেটা আমি বাইরে আসতে দিলাম না। ড্রয়ার খুলে একটা ফাইল বের করলাম। এই ফাইলটা আমি ৬ মাস ধরে তৈরি করেছি। প্রতিটা কাগজ, প্রতিটা প্রমাণ, প্রতিটা হিসাব। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমার চোখে কোনো কান্না নেই, শুধু ঠান্ডা সিদ্ধান্ত। আমি আবার ড্রয়িং রুমে ফিরে এলাম। ইয়াসিন তখন মাইশাকে কিছু বোঝাচ্ছিল। আমি তাদের সামনে এসে ফাইলটা টেবিলের ওপর রাখলাম। এটা কি? ইয়াসিন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। আমি শান্তভাবে বললাম, খুলে দেখো।
সে ফাইল খুলল। প্রথম কয়েকটা পেজ দেখার পরই তার মুখের ভাব বদলে গেল। এগুলো কি? আমি ধীরে ধীরে বললাম, তোমার গত 3 বছরের সব খরচের হিসাব। ঢাকার ফ্ল্যাটের ভাড়া, গাড়ির কিস্তি, ডে কেয়ার ফি, ফার্মেসির বিল, সব কিছু। মাইশা হঠাৎ চুপ করে গেল। ইয়াসিন শক্ত গলায় বলল, তুমি এসব কোথা থেকে পেয়েছো? আমি হালকা হেসে বললাম, এই কোম্পানির মালিক আমি, মনে আছে? সে কিছু বলল না। আমি এবার দ্বিতীয় কাগজটা সামনে এগিয়ে দিলাম। এটা হলো অডিট রিপোর্ট। তুমি কোম্পানির টাকা নিজের ব্যক্তিগত জীবনে ব্যবহার করেছো, নিয়ম ভেঙে, অনুমতি ছাড়া। তার কপালে ঘাম জমতে শুরু করলো। মাহি, তুমি বিষয়টা ভুল বুঝছো। আমি তাকে থামালাম। না, আমি খুব ভালো করেই বুঝেছি। তারপর আমি শেষ কাগজটা বের করলাম, ডিভোর্স পেপার। এটা সাইন করে দাও। ঘরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। মাইশা হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ইয়াসিন কয়েক সেকেন্ড কিছুই বলল না। তারপর হঠাৎ হেসে উঠল। তুমি কি সত্যি ভাবছো আমি এসব সাইন করব? আমি শান্তভাবে বললাম, তুমি করবেই। কেন? আমি একটু সামনে ঝুঁকলাম। কারণ যদি না করো, তাহলে আগামীকাল সকালেই তোমার বিরুদ্ধে মামলা হবে। ফাইন্যান্সিয়াল ফ্রড, ট্রাস্ট ভায়োলেশন এবং কোম্পানির তহবিল আত্মসাৎ। আমি প্রতিটা শব্দ খুব ধীরে বললাম, তোমার সব প্রমাণ আমার কাছে আছে। তার মুখ সাদা হয়ে গেল। মাইশা ফিস করে বলল, ইয়াসিন, এটা কি সত্যি? সে কিছু বলল না। আমি এবার সোজা হয়ে বসলাম। আর একটা কথা, এই বাড়ি আমার নামে, এই কোম্পানি আমার। তুমি এখানে অতিথি হয়ে হিসেবেও থাকার অধিকার হারিয়েছ। সে দাঁড়িয়ে গেল। তুমি আমাকে বের করে দিচ্ছ? আমি বললাম, না, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি এটা কখনোই তোমার ছিল না। ছোট ছেলেটা ভয় পেয়ে মায়ের কাছে চলে গেল। মাইশার চোখে এখন স্পষ্ট আতঙ্ক। আমি তার দিকে তাকালাম। তুমি যদি এখানে থাকতে চাও, থাকতে পারো, কিন্তু একজন ভাড়াটে হিসেবে। আর তোমার স্বামীর সব ঋণ শোধ করার দায়িত্ব তোমার উপরও পড়বে। সে যেন কাঁপতে শুরু করলো। ইয়াসিন চিৎকার করে উঠল, যথেষ্ট হয়েছে মাহি। আমি ঠান্ডা কণ্ঠে বললাম, না, এখনো শুরুই হয়নি। তারপর আমি টেবিলের উপর একটা চাবি রাখলাম। এটা ঢাকার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি। আমি সেটা গত মাসে গিয়ে দেখে এসেছি। তোমার সবকিছু এখন আইনগতভাবে তদন্তের আওতায়। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি শেষবারের মতো বললাম, সাইন করো, শান্তভাবে চলে যাও। তোমার ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু করো। না হলে তুমি সব হারাবে। কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। শেষমেশ ইয়াসিন ধীরে ধীরে বসে পড়ল। কলমটা হাতে নিল। তার হাত কাঁপছিল। সে কাগজে সাইন করলো। একটা, দুইটা, তিনটা। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। সব শেষ হওয়ার পর আমি ফাইলটা তুলে নিলাম। ধন্যবাদ। তারপর আমি দরজার দিকে ইশারা করলাম, এখন তোমরা যেতে পারো। মাইশা চোখ নামিয়ে উঠে দাঁড়ালো। ইয়াসিন একবার আমার দিকে তাকালো। তার চোখে এখন আর অহংকার নেই, শুধু ভাঙা একটা মানুষ। সে কিছু বলতে চেয়েছিল। আমি তাকে সুযোগ দিলাম না। দরজা খুলে দিলাম। তারা বেরিয়ে গেল। দরজা বন্ধ করার পর আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। বাইরে গাড়ির শব্দও ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু আমার ভেতরের শব্দগুলো তখনও থামেনি। এত বছর ধরে জমে থাকা নীরবতা, অবহেলা, অপমান সবকিছু যেন একসাথে বুকের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। তবু আমি কান্না করলাম না। আমি জানতাম এই মুহূর্তে দুর্বল হওয়া মানে আমার হার মানা। আর আমি আজ হারার জন্য দাঁড়াইনি। ধীরে ধীরে আমি সোফায় গিয়ে বসলাম। পুরো বাড়িটা অদ্ভুতভাবে ফাঁকা লাগছিল। অথচ এই ফাঁকাটার মধ্যে এক ধরনের শান্তি ছিল। এতদিন এর বাড়ির প্রতিটা দেয়াল যেন আমার দিকে তাকিয়ে প্রশ্ন করত, আমি কেন চুপ করে আছি। আজ প্রথমবার মনে হলো সেই প্রশ্নগুলোর জবাব আমি দিয়ে ফেলেছি। আমি হাতটা টেবিলের উপর রাখা ফাইলের উপর রেখে দিলাম। এই ফাইলটাই আমার শক্তি ছিল, আমার নীরব প্রতিশোধ। ফোনটা আবার বেজে উঠল। আমি জানতাম কে কল করেছে, আইনজীবী রাশিদ। আমি কল রিসিভ করতে সে জিজ্ঞেস করলো সব ঠিকঠাক হয়েছে কিনা। আমি শান্ত গলায় বললাম, সব শেষ। সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এখন আসল কাজ শুরু হবে। আমি হালকা করে চোখ বন্ধ করলাম। হ্যাঁ, আমি জানতাম এই গল্পের সবচেয়ে কঠিন অংশটা এখনো বাকি। পরের দিন সকালটা অন্যরকম ছিল। আমি অনেকদিন পর নিজের জন্য চা বানালাম। বারান্দায় দাঁড়িয়ে সূর্যের আলো গায়ে লাগালাম। মনে হচ্ছিল অনেক বছর পর আমি নিজের জীবনে ফিরে এসেছি। কিন্তু এই শান্তির আড়ালে আমি জানতাম ঝড় এখনো পুরোপুরি থামেনি। সকাল 10টার মধ্যেই অফিসে পৌঁছে গেলাম। অনেকদিন পর কর্মচারীরা আমাকে দেখে অবাক হয়ে গেল। এতদিন আমি দূর থেকে সবকিছু সামলাতাম, কিন্তু সামনে খুব কম আসতাম। আর আজ আমি নিজে এসে বসেছি। সবাই বুঝতে পারছিল কিছু একটা বদলেছে। আমি কনফারেন্স রুমে সবাইকে ডাকলাম। হিসাব বিভাগ, ম্যানেজার, সুপারভাইজার, সবাই। রুমটা ভরে গেল।
আমি ধীরে ধীরে সবার দিকে তাকালাম, তারপর বললাম, আজ থেকে কোম্পানির সব সিদ্ধান্ত আমি নিজে নেব। এতদিন যে ভুলগুলো হয়েছে সেগুলোর হিসাব এখন থেকে নতুন করে শুরু হবে। তারা কেউ কিছু বলল না, কিন্তু তাদের চোখে স্বস্তি দেখলাম, কারণ তারা জানতো এতদিন যা চলছিল তা ঠিক ছিল না, শুধু কেউ বলার সাহস পায়নি। আমি অডিট রিপোর্টটা টেবিলের উপর রাখলাম, বললাম, গত 3 বছরে কোম্পানি যে টাকা অপচয় হয়েছে তার প্রতিটা হিসাব আমরা বের করব, আর যাদের দায়িত্বে ভুলগুলো হয়েছে তারা কেউ পার পাবে না। এ কথাটা বলার সময় আমার গলায় একটুও কাঁপেনি। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, ইয়াসিন। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম, তারপর মেসেজটা খুললাম। সে লিখেছে, আমাদের কথা বলা দরকার। আমি কোনো উত্তর দিলাম না, ফোন উল্টো রেখে দিলাম, কারণ আমি জানতাম এখন সে কি কথা বলতে চায়। কিন্তু এতদিন আমি যখন কথা বলতে চেয়েছি তখন সে ব্যস্ত ছিল। দুপুরের দিকে ব্যাংক থেকে ফোন এলো, তারা কিছু লেনদেন নিয়ে নিশ্চিত হতে চাচ্ছিল। আমি সব ডিটেলস দিলাম, তারপর খুব শান্তভাবে বললাম, ইয়াসিনের সব এক্সেস আজ থেকে বন্ধ করে দিন। ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর সম্মতি। এই একটা সিদ্ধান্তই তার পুরো জীবন পাল্টে দেবে। আমি জানতাম। বিকেলের দিকে আবার মেসেজ এলো, এবার একটু অন্যরকম। মাহি, প্লিজ একটা সুযোগ দাও, আমি ভুল করেছি। আমি মেসেজটা পড়লাম, কিন্তু কোনো অনুভূতি হলো না, যেন একজন অপরিচিত মানুষ কিছু লিখেছে। কারণ সত্যিটা হলো, সে একদিনেই ভুল করেনি। সে প্রতিদিন একটু একটু করে এই জায়গায় এসেছে। সন্ধ্যার দিকে অফিস থেকে বের হওয়ার সময় গেটের সামনে একটা পরিচিত গাড়ি দেখতে পেলাম। ইয়াসিন দাঁড়িয়ে আছে। তার চেহারায় আগের সেই আত্মবিশ্বাস নেই, ক্লান্ত, ভাঙা, অস্থির একটা মানুষ। সে আমার দিকে এগিয়ে এলো। মাহি, একটু কথা বলবে? আমি থামলাম, কিন্তু তার দিকে এগোলাম না। বলো। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি সব ঠিক করে দেব। আমি ওদের ছেড়ে দেব। আমি আবার আগের মতো হতে চাই। আমি ধীরে ধীরে মাথা নেড়ে বললাম, আগের মতো কিছুই আর হবে না। সে অসহায়ের মতো বলল, আমি তোমাকে ভালোবাসি। এ কথাটা শুনে আমার ভেতরে কিছুই নড়ল না। আমি বললাম, ভালোবাসা কখনো লুকিয়ে আরেকটা জীবন তৈরি করে না। সে চুপ হয়ে গেল। আমি আরও এক ধাপ এগিয়ে বললাম, তুমি আমাকে হারাওনি শুধু, তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছো যেখান থেকে ফিরে আসা সম্ভব না। তার চোখে পানি চলে এলো, কিন্তু আমি থামলাম না। আগামী সপ্তাহে কোর্টে দেখা হবে, তখন কথা বলো। আমি তার পাশ দিয়ে হেঁটে চলে গেলাম। পেছন থেকে সে ডাকলো না, কারণ সে বুঝে গেছে এই গল্পে তার আর কোনো জায়গা নেই। রাতের বেলা বাড়িতে ফিরে আমি একা বসেছিলাম, চারপাশে নীরবতা। কিন্তু এই নীরবতা আমাকে আর ভয় দেখাচ্ছিল না। পরের কয়েকদিন আমার জীবনে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে এলো। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাচ্ছিল। আমি এখন আর সেই আগের মাহি নই যে চুপচাপ সব মেনে নিত। প্রতিটা সিদ্ধান্ত এখন আমি নিজের জন্য নিচ্ছি। অফিসে প্রতিদিন সময় মতো যাচ্ছি, প্রতিটা ফাইল নিজে দেখছি, প্রতিটা লেনদেন যাচাই করছি। কর্মচারীদের চোখে আমি এক নতুন মানুষ হয়ে উঠছি, আর সেই চোখের ভরসাটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। অন্যদিকে ইয়াসিনের অবস্থা দ্রুত বদলাতে শুরু করলো। ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্সেস বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই তার জীবন যেন হঠাৎ থমকে গেল। যেসব খরচ এতদিন সে সহজে সামলাতো, সেগুলো একে একে তার জন্য বোঝা হয়ে দাঁড়ালো। ঢাকার সেই ফ্ল্যাটের ভাড়া বাকি পড়তে শুরু করলো। গাড়ির কিস্তি থেমে গেল। ডে কেয়ারের বিল জমে উঠতে লাগলো। যে জীবনটা সে এতদিন গোপনে তৈরি করেছিল, সেটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো তার নিজের চোখের সামনে। মাইশা প্রথম দিকে কিছু বুঝতে পারেনি। সে হয়তো ভেবেছিল ইয়াসিন সব সামলে নেব, কিন্তু কয়েকদিনের মধ্যে বাস্তবতা তার সামনে এসে পরিষ্কার হয়ে গেল। ঘরের ভেতর অশান্তি বাড়তে লাগলো। ছোট ছোট বিষয় নিয়ে তাদের ঝগড়া শুরু হতো। মাহিমের কান্না সেই ঝগড়ার মাঝে মিশে থাকতো। একটা সময় যে সংসারটা ইয়াসিন এত যত্ন করে লুকিয়ে রেখেছিল, সেটাই তার জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ালো। একদিন দুপুরে অফিসে বসে আড্ডা করছিলাম, তখন রাশেদ ফোন করলো। সে জানালো ইয়াসিনের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল তদন্ত শুরু হয়ে গেছে। কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। আমি চুপ করে শুনছিলাম। আমার ভেতরে কোনো আনন্দ ছিল না, কোনো দুঃখ ছিল না, শুধু একটা অনুভূতি ছিল, ন্যায় বিচার হচ্ছে। সেদিন বিকেলে আমি ইচ্ছে করেই ঢাকার সেই ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালাম। অনেকদিন ধরে যেটা শুধু কাগজে দেখেছি, আজ সেটা নিজের চোখে দেখতে চাইলাম। ফ্ল্যাটটার সামনে দাঁড়িয়ে মনে হলো এই জায়গাটায় কতটা মিথ্যা লুকিয়েছিল, কতটা প্রতারণা, কতটা অবহেলা। আমি ভেতরে যাইনি,
দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে এলাম, কারণ আমি জানতাম এই জায়গার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা শুধু একটা ভুলের স্মৃতি। এদিকে ইয়াসিন বারবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কল, মেসেজ, এমনকি অফিসে এসে দেখা করার চেষ্টাও করেছে। কিন্তু আমি নিজেকে শক্ত রেখেছি। আমি জানতাম এখন একটু দুর্বল হওয়া মানে সবকিছু আবার শুরু থেকে ভেঙে পড়া। কোর্টের তারিখ যত এগিয়ে আসছিল, ততই পরিস্থিতি জটিল হচ্ছিল। ইয়াসিনের আইনজীবী আমার সাথে সমঝোতার চেষ্টা করলো। তারা চেয়েছিল বিষয়টা বাড়ি না গিয়ে ভেতরেই মিটে যাক, কিন্তু আমি রাজি হইনি। এতদিন যা হয়েছে সেটা চুপচাপ মেনে নেওয়ার সময় হয়ে এসেছে। এক সন্ধ্যায় হঠাৎ বাড়ির সামনে শব্দ শুনে বাইরে এলাম। দেখি মাইশা দাঁড়িয়ে আছে। তার চেহারা ক্লান্ত, চোখ লাল। সে অনেকক্ষণ কিছু বলতে পারছিল না। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। শেষমেশ সে বলল, আমি জানতাম না সব কিছু এমন হবে। আমি শান্ত গলায় বললাম, তবুও তুমি ছিলে। সে মাথা নিচু করল, বলল, আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে। আমি উত্তর দিলাম, যে মানুষ নিজের স্ত্রীর সাথে প্রতারণা করতে পারে, সে কারো সাথেই সত্যিকারের ভালোবাসা করতে পারে না। আমার কথা শুনে সে কেঁদে ফেলল। আমি তাকে থামালাম না, কারণ এই কান্নাটার দরকার ছিল। সে কিছুক্ষণ পর বলল, আমি চলে যেতে চাই। আমি এই জীবন আর চাই না। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, সিদ্ধান্ত তোমার, কিন্তু এবার নিজের জন্য নিও, অন্য কারোর জন্য না। সে মাথা নেড়ে চলে গেল। সেদিন রাতে আমি অনেকক্ষণ জেগেছিলাম, ভাবছিলাম জীবন কিভাবে এত দ্রুত বদলে যেতে পারে। একজন মানুষ, একটা সম্পর্ক, একটা পরিবার, সবকিছু এক মুহূর্তেই অন্যরকম হয়ে যায়। কিন্তু এই বদলটাই হয়তো দরকার ছিল। পরের দিন অফিসে গিয়ে আমি একটা বড় সিদ্ধান্ত নিলাম। কোম্পানিকে আমি নতুনভাবে গড়ে তুলব। নতুন বিনিয়োগ, নতুন পরিকল্পনা, নতুন টিম। আমি চাইছিলাম আমার জীবনের এই নতুন অধ্যায়টা শুধু ব্যক্তিগত না, পেশাগতভাবেও শক্তিশালী হোক। কয়েকজন নতুন পার্টনারের সাথে মিটিং সেট করলাম। তাদের সাথে কথা বললাম ভবিষ্যৎ নিয়ে। তারা আমার পরিকল্পনায় আগ্রহ দেখালো। অনেকদিন পর মনে হলো আমি আবার সামনে এগোচ্ছি। অন্যদিকে ইয়াসিনের অবস্থার আরও অবনতি হতে লাগলো। তদন্তের চাপ, আর্থিক সংকট, সম্পর্কের ভাঙন, সব মিলিয়ে সে পুরোপুরি ভেঙে পড়ছিল। একসময় যে মানুষটা নিজেকে সবকিছুর মালিক ভাবত, সে এখন নিজের জীবনের ওপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কোর্টের দিন যত কাছে আসছিল, আমি তত শান্ত হচ্ছিলাম, কারণ আমি জানতাম আমি সত্যের পাশে আছি। আর সত্যকে প্রমাণ করার জন্য আমার কাছে যথেষ্ট শক্তি আছে। এই পুরো সময়ে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, কাউকে হারানো সবসময় ক্ষতি না, কখনো কখনো এটা মুক্তি। আর ইয়াসিন কখনো বুঝতে পারেনি সে শুধু একটা স্ত্রীকে হারায়নি, সে এমন একজন মানুষকে হারিয়েছে যে তার পাশে থাকলে তাকে সারা জীবন আগলে রাখত। কোর্টের দিনটা আসার আগের রাতটা অদ্ভুতভাবে শান্ত ছিল। আমি বারান্দায় বসেছিলাম, হাতে এক কাপ চা। আকাশটা পরিষ্কার, বাতাসে হালকা শীতের ছোঁয়া। এতদিন ধরে যে ঝড়টা আমার জীবনে চলছিল, মনে হচ্ছিল তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। কিন্তু এই শেষটা কেমন হবে সেটা আমি জানতাম না। পরের দিন সকালে খুব সাধারণভাবে প্রস্তুত হলাম। কোনো বাড়তি সাজগোজ না, কোনো আবেগের প্রকাশ না। আমি শুধু নিজেকে শক্ত করে নিয়েছিলাম, কারণ আজ শুধু একটা সম্পর্কের শেষ না, আজ একটা অধ্যায়ের শেষ। কোর্টে পৌঁছে দেখি ইয়াসিন আগে এসেছে, তার পাশে তার আইনজীবী। কিন্তু আছি একা, মাইশা নেই, আর মাহিমও নেই। আমি সেটা লক্ষ্য করলাম। আমি ভেতরে হালকা একটা স্বস্তি কাজ করলো, কারণ আমি জানি ওই ছোট্ট শিশুটাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হোক। সে তো কিছুই বোঝে না, তার কোনো দোষ নেই। কোর্টরুমে ঢোকার পর সবকিছু খুব নিয়ম মেনে এগোতে লাগলো। কাগজপত্র, প্রমাণ, হিসাব, সবকিছু একে একে সামনে আসতে থাকলো। আমার আইনজীবী খুব পরিষ্কারভাবে সবকিছু উপস্থাপন করছিলেন। ইয়াসিনের মুখের দিকে আমি একবারও তাকাইনি, কারণ আমি জানতাম এই মুহূর্তে আমার মন দুর্বল করা যাবে না। কিন্তু এক সময় আমি তাকালাম, তার চেহারা দেখে মনে হলো এ কয়েকদিনে সে